শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তোমরা যারা B.Sc অনার্সের স্টুডেন্ট এবং B.Sc পাসের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি বিগত সালের কোশ্চেন অ্যান্সার দেখো, তা দেখবে সেকেন্ড লর উপর বেস করে বিভিন্ন বহু কোশ্চেন কিন্তু আসে। থার্মোডাইনামিক্স 1 ফার্স্ট ল থেকে সেকেন্ড লটা বেশি ইম্পর্টেন্ট, এবং সেকেন্ড ল থেকে বিভিন্ন ধরনের যে কনসেপ্ট আছে, এনট্রপি কনসেপ্ট, এনথ্যালপি কনসেপ্ট, গিভস মুক্ত শক্তি অর্থাৎ ফ্রি এনার্জি কনসেপ্ট, এবং তাদের সাথে যে রিলেশন, সেইগুলো বিভিন্ন ধরনের রিলেশন, কার্নট সাইকেল বলো, ক্লসিয়াস ইকুয়েশন বলো, তারপর বিভিন্ন ধরনের ব্যাপার কোশ্চেন এইখানে আমরা পাই আর কি এই চ্যাপ্টারে। তা আজকে আমরা যে ক্লাসটা নেবো, সেই ক্লাসটা মেনলি সেকেন্ড লর যে স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট, প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্ট, এবং এখান থেকে যে তার ম্যাথামেটিক্স যে ফর্ম আর কি, কার্নট সাইকেল যে আছে, এই কার্নট সাইকেল, এই বেসিক কয়েকটা জিনিস আমরা এই ক্লাসে আজকে খুব সুন্দরভাবে ডিসকাশন করব। তা তোমরা এমনি দেখো, প্রথমেই আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ সেকেন্ড ল। সেকেন্ড লর বেশ কিছু স্টেটমেন্ট আছে। তা প্রথমে কিছু বলে রাখি তোমাদের ক্ষেত্রে, যে ফার্স্ট ল আমরা যখন ডেরিভেশন করেছিলাম, বা ফার্স্ট ল যখন ম্যাথামেটিক্সের ফর্ম লিখেছিলাম, বা ফার্স্ট ল যখন পড়েছিলাম, তার কিছু লিমিটেশন ছিল। সেই লিমিটেশনগুলো রিমুভ করতেই এখানে সেকেন্ড লর যে কনসেপ্ট সেটা এসেছিলো আর কি। কারণ ফার্স্ট ল থেকে বেশি অ্যাকচুয়ালি এনট্রপির যে কনসেপ্ট সেটা পাওয়া যায় না। ফার্স্ট ল থেকে গিভস মুক্ত শক্তির যে কনসেপ্ট সেটা পাওয়া যায় না, বা ফার্স্ট ল থেকে শক্তির চেঞ্জ কতখানি হবে আর কি, কী অ্যামাউন্টে হবে, সেটা কিছু কনসেপ্ট পাওয়া যায় না। তা সেই সমস্ত কনসেপ্টগুলো বা সেই সমস্ত লিমিটেশনগুলোকে রিমুভ করে সেকেন্ড ল তৈরি হয়েছিল। তা দেখো, সেকেন্ড লর যে প্রথমেই যে স্টেটমেন্টগুলো আছে, সেই স্টেটমেন্টগুলো দেখো। এখানে আমরা হেডলাইন করেছি স্টেটমেন্ট অফ 20th ল অফ থার্মোডাইনামিক্স। তা প্রথম যে স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। তা ক্লসিয়াস স্টেটমেন্টের আন্ডারে দেখো লিখেছি, হিট অফ ইটসেলফ ক্যান নট পাস ফ্রম এ বডি অ্যাট লোয়ার টেম্পারেচার টু অ্যানাদার অ্যাট হায়ার টেম্পারেচার। অর্থাৎ তাপ শীতলতম বস্তু থেকে উষ্ণতর বস্তু থেকে প্রভাবিত হবে না, ঠিক উল্টোটা হয়। সেটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। 2 নম্বর হচ্ছে প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্ট, হিট ক্যান নট বি কমপ্লিটলি কনভার্টেড ইন্টু ওয়ার্ক ইন এ সাইক্লিক প্রসেস উইদাউট লোয়ারিং এনি চেঞ্জ ইন্টু ওয়ার্কিং সিস্টেমস এলসওয়্যার। অর্থাৎ পুরোপুরি যে হিটকে 100% যে ওয়ার্কে কনভার্ট করা যাবে তা কিন্তু যাবে না যদি সিস্টেমে কোনো চেঞ্জ না হয় না। তাহলে এই দুটো মেন স্টেটমেন্ট। 3 নম্বর স্টেটমেন্ট হচ্ছে অল দি ন্যাচারাল প্রসেস আর স্পন্টিনিয়াস অ্যান্ড ওয়ান ডিরেকশন অ্যান্ড ক্যান বি নট বি রিভার্সড, যেটা অ্যাকচুয়ালি ইরিভার্সিবল প্রসেস বলা হয়। পয়েন্ট 4, the energy of the universe remains constant but available work is decreasing and entropy of the universe is increasing to a condition maximum randomness. অর্থাৎ এখানে কতগুলো দুটো পয়েন্ট মানে লুকিয়ে আছে। একটা বলছে যে এনার্জি অফ দি সিস্টেম রিমেন কনস্ট্যান্ট, এটা অ্যাকচুয়ালি স্টেটমেন্ট অফ দি ফার্স্ট ল। বাট এখানে একটা পয়েন্ট হচ্ছে অ্যাভেলেবেল এনার্জি ইজ ডিক্রিজিং অফ দি ইউনিভার্স। এই যে ইউনিভার্সের অ্যাভেলেবিলিটির যে ওয়ার্ক সেগুলো ডিক্রিজ করছে, আর এন্ট্রপি অফ দি ইউনিভার্স ইজ ইনক্রিজড। তো এই 4টে স্টেটমেন্ট আমরা থার্মোডাইনামিক্স থেকে সেকেন্ড ল থেকে কিন্তু পাই। এবার দেখো, একটা জিনিস বলে রাখি, এই যে ক্লসিয়াস স্টেটমেন্ট আর প্ল্যাঙ্ক-কেলভিন যে দুটো স্টেটমেন্ট পেয়েছি, এই স্টেটমেন্ট দুটো আলাদা আলাদা ডিফারেন্ট স্টেটমেন্ট। কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট স্টেটমেন্ট হলো বেসিক্যালি কিন্তু মানে একটা স্টেটমেন্ট, মানে দুটো স্টেটমেন্ট কিন্তু এক অপরের পরিপূরক। সেটা দেখো আমরা প্রুভ করতে পারি, ঠিক আছে। এই যে ক্লসিয়াস স্টেটমেন্ট যে বলছে হিট অফ ইটসেলফ ক্যান নট পাস ফ্রম এ বডি অ্যাট এ লোয়ার টেম্পারেচার টু অ্যানাদার হায়ার টেম্পারেচার, আর প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্ট যেটা বলছে হিট ক্যান নট বি কমপ্লিটলি কনভার্টেড ইন্টু ওয়ার্ক ইন এ সাইক্লিক প্রসেস উইদাউট লোয়ারিং এনি চেঞ্জ ইন্টু ওয়ার্কিং সিস্টেম সেলওয়ার। এই দুটো স্টেটমেন্ট যে বলছে, কিন্তু এই দুটো স্টেটমেন্ট দেখে মনে হচ্ছে যে আলাদা আলাদা স্টেটমেন্ট, অবশ্যই আলাদা আলাদা স্টেটমেন্ট, কিন্তু এক অপরের পরিপূরক। তাই দেখো, আমি এখানে হেডলাইন করেছি প্রুভ দ্যাট ক্লসিয়াস অ্যান্ড প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্ট আর ইকুইভ্যালেন্ট। তাই এটা আমরা দুইভাবে আমরা প্রুভ করতে পারি। তা ফার্স্ট দেখো একটা প্রুভ করেছি, তারা মানে কীভাবে করেছি সেটা দেখো লিখেছি, ইট ইজ ইজিলি শোন দ্যাট অল দো ক্লসিয়াস স্টেটমেন্ট অ্যান্ড প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্ট আর ডিফারেন্ট টু লুক বাট দে আর বেসিক্যালি আর ইকুইভ্যালেন্ট। লেট আস কনসিডার এ হিট ইঞ্জিনটাকে বলছি, অ্যান্ড রেফ্রিজারেটর আর ওয়ার্ক বিটুইন দি রিজার্ভার টেম্পারেচার T1 অ্যান্ড T2 greater than T1.
let us consider that the engine follow Planck-Kelvin statement and it is observed that Q heat from higher temperature the HTR মানে higher temperature reservoir আর কি and perform W work and heat W dash Q dash is equal to W Q minus W is rejected to lower temperature reservoir that is LTR। তাহলে কি বলছে না এখানে দুটো মানে সিস্টেম নিচে, একটা হচ্ছে HTR একটা হচ্ছে LTR। তা দেখো পিকচারটা পরে পেজে আমরা দিয়েছি, তা দুটো সিস্টেম নিয়েছে, একটা হচ্ছে HTR একটা হচ্ছে LTR। HTR যেটা আছে তার টেম্পারেচারটা বেশি এবং LTRটা আছে তার টেম্পারেচারটা কম, অর্থাৎ LTR হচ্ছে সিঙ্কস আর HTRটা হচ্ছে সোর্স। তাহলে HTR একটা টেম্পারেচার একটা ইঞ্জিন যদি তুমি নাও, সেই ইঞ্জিনটা কী করছে, সেই ইঞ্জিনটা কিউ পরিমাণ হিট নিচ্ছে ফ্রম HTR থেকে এবং ডব্লু পরিমাণ কাজ করছে। তাহলে বাকি হিট কতখানি আছে কিউ মাইনাস ডব্লু, সেই হিটটা কী করছে LTR-এ ইজেক্ট করে দিচ্ছে। লেট আস কনসিডার দি রেফ্রিজারেটর ডাজ নট ওবে দি ক্লসিয়াস স্টেটমেন্ট, অর্থাৎ যদি আমরা ধরি যে রেফ্রিজারেটর অর্থাৎ LTR যেটা বলছে সেটা যদি ক্লসিয়াস স্টেটমেন্ট নাম মানে আর কি, কিন্তু ইঞ্জিনটা প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্টটা মানছে। ঠিক আছে, আমরা যে ইঞ্জিন ইউজ করছি দেখো এখানে দুটো সিস্টেম ওয়ার্কিং সিস্টেম ইউজ করছে, একটা হচ্ছে ইঞ্জিন একটা হচ্ছে রেফ্রিজারেটর। আর বলছি ইঞ্জিনটা কী করছে না প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্ট মানছে। হ্যাঁ, তাহলে যদি ওইটা মানছে তাহলে তোমার ক্লসিয়াস স্টেটমেন্টটা কোনটা কাজ করছে না রেফ্রিজারেটরটা, তাহলে রেফ্রিজারেটরটা বলছে মানছে না। তাহলে রেফ্রিজারেটর না মানে তাহলে ওই কেলভিনটা মানবে না, আর যদি মানে দুটোই মানবে। তাহলে আমরা দেখবো যে এইটা যেহেতু মানছে না তাহলে ওটা মানবে না। তা দেখো কীভাবে করেছি, যে হিট কিউ ড্যাশ ইজ টেকেন ফ্রম রেফ্রিজারেটর LTR অ্যান্ড টু HTR উইদাউট পারফর্মিং এনি ওয়ার্ক। তাহলে কিউ ড্যাশ পরিমাণ হিট নিচ্ছে, এটা অ্যাকচুয়ালি কিউ ড্যাশ হবে, পিন কম্পিউটারে পিন মানে মিস্টেক হয়েছে আর কি, তাই এটা কিউ ড্যাশ। তাহলে কিউ ড্যাশ হিট টেকেন ফ্রম দি রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রম LTR আর উইদাউট পারফর্মিং এনি ওয়ার্ক সেটা HTR চলে যাচ্ছে। তাহলে বেসিক্যালি দেখো হিট লস কার মানে HTR কতক্ষণ হিট লস করছে, কিউ তার হিট ছিল, কিউ ড্যাশ পরিমাণ হিট সে কাজ করেছে, তাহলে কিউ থেকে কিউ ড্যাশ, তাহলে কিউ মাইনাস কিউ থেকে কিউ মাইনাস, তাহলে কিউ মাইনাস কিউ ড্যাশের ভ্যালুটা কতখানি কিউ মাইনাস ডব্লু, সেটা বসিয়েছিল ইজিক্যাল ডব্লু। তাহলে হিট ইঞ্জিন যে LTR সেটা কতখানি হিট গেন করছে, HTR যদি লস করে তাহলে LTR গেন করবে, সেটা হচ্ছে কিউ ড্যাশ হিট তাকে দিয়েছিল আর কিউ ড্যাশও হিট কাজ করে, তাহলে কিউ ড্যাশ থেকে কিউ ড্যাশ তাহলে জিরো, তাহলে টোটাল হিট মানে ওয়ার্ক কতক্ষণ হচ্ছে ডব্লু প্লাস জিরো যেগুলো ডব্লু। ঠিক আছে, এখানে দেখো আমি ছবিটা ড্র করেছি, দেখো ওপরে দেখো HTR T2 টেম্পারেচার আর LTR T1 টেম্পারেচার, T2 গ্রেটার দ্যান T1। তা দেখো ইঞ্জিনটা দেখো কিউ পরিমাণ হিট নিচ্ছে, ডবল পরিমাণ ওয়ার্ক করছে, কিউ ড্যাশ হিট LTR-কে দিচ্ছে, আর কিউ ড্যাশ পরিমাণ হিট নিচ্ছে, কিউ ড্যাশ পরিমাণ হিট HTR-কে দিয়ে দিচ্ছে, ডব্লুটা জিরো। তাহলে দিস ইজ হোল সাইকেল HTR প্রসেস ডব্লু অ্যামাউন্ট হিট ইজ কমপ্লিটলি কনভার্ট ইন্টু ওয়ার্ক। তাহলে কী বলছে যে দেখো লোয়ার টেম্পারেচারটা পুরোপুরি হিটকে কী করছে 100% কনভার্ট করে দিচ্ছে ওয়ার্কে। তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্টটাকে মানে মান্যতা দিচ্ছে না। তাহলে সেটা অ্যাকচুয়ালি প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্টে যদি মান্যতা না দেয় তাহলে অ্যাকচুয়ালি ক্লসিয়াস স্টেটমেন্ট সেটাও রিজেক্ট হয়ে যাচ্ছে, কারণ একটা যদি মেনে আমি ভেবেছিলাম যে প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্টটা মানছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে 100% যে হিট কনভার্ট হচ্ছে ওয়ার্ক সেটা তো ঠিক নয়, প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্ট অনুযায়ী সেটা ভুল, প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্ট হিসাবে সেটা ভুল, তাহলে সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে। তার মানে কি দুটোই রিজেক্ট, তার মানে অ্যাকচুয়ালি যদি দুটোই রিজেক্ট হয়ে যায় তার মানে কি এটা যদি ভুল ধরে ওটাকে তুমি ভুল প্রমাণ করে ফেলছি। তাহলে অ্যাকচুয়ালি বেসিক্যালি কি ইন্ডিয়া যদি উল্টোভাবে বলি তাহলে দুটোই ঠিক, অথবা আর একভাবে এটাকে তুমি প্রুভ করতে পারো। লেট আস কনসিডার এই অ্যাসেম্বলি আস ফর ইঞ্জিন ই অ্যান্ড রেফ্রিজারেটর আর। এখানে কী করছে একটা এই যে ইকুইভ্যালেন্সিটাকে অন্যভাবে আমরা প্রুভ করবো আর কি, অন্য প্রসেসে। তাই এখানেও সেই একই ব্যাপার, একটা ইঞ্জিন ধরছে একটা রেফ্রিজারেটর ধরছি, লেট দি রেফ্রিজারেটর ফলোস ক্লসিয়াস স্টেটমেন্ট, রেফ্রিজারেটর এখানে ক্লসিয়াস স্টেটমেন্টটা ফলো করছে অ্যান্ড ওবেস ইট অ্যাবজর্ব কিউ হিট ফ্রম LTR অ্যান্ড ওয়ার্ক ডব্লু পরিমাণ অ্যামাউন্ট ওয়ার্ক অ্যান্ড ট্রান্সফার কিউ ড্যাশ প্লাস ডব্লু হিট টু HTR। তাহলে দেখো কী হয়েছে, দেখো নিচেটা দেখো এখানে দেখছি HTR উপরেটা LTR T2, তাহলে T2 আর T1টা গ্রেটার দ্যান T2। ঠিক আছে, একেবারে এখানে HTR টেম্পারেচারকে T1 ধরছি, ব্যাপারটা যেমন ধরবো তেমন বলবো। তাহলে তোমার নিচের ইঞ্জিনটা ভাবো কিউ ড্যাশ পরিমাণ হিট LTR থেকে নিচ্ছে আর এই জায়গাটা, তাহলে কিউ ড্যাশ প্লাস ডব্লু পরিমাণ ওয়ার্ক করে বাকিটা সেখানে তোমাকে ইয়েতে দিয়ে দিচ্ছে, HTR-কে দিয়ে দিচ্ছে। অ্যান্ড লেট দি ইঞ্জিন ডিসঅবে দি প্ল্যাঙ্ক-কেলভিন স্টেটমেন্ট ইট অ্যাবজর্ব কিউ পরিমাণ হিট HTR অ্যান্ড ডাজ নট কনভার্ট ইন্টু ওয়ার্ক, একদম সরাসরি ডব্লু পরিমাণ ওয়ার্ক কাজ কনভার্ট করছে আর তারপরে বাকিটা এখানে LTR-কে দিয়ে দিচ্ছে। তাহলে সেই অবস্থায় কী হবে, লস বাই LTR হচ্ছে কিউ ড্যাশ
কিউ ড্যাশ পরিমাণ হিট লস করছে, অ্যান্ড হিট গেইন বাই এইচটিআর কিউ ড্যাশ প্লাস ডব্লু মাইনাস কিউ ইজিক্যাল টু কিউ ড্যাশ অ্যাজ ডব্লু ইজিক্যাল টু কিউ। তাহলে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে ডব্লু মাইনাস ডব্লু ইজিক্যাল টু জিরো। তাহলে এখানে ওয়ার্ক ডান হচ্ছে জিরো। হেন্স দি নো ওয়ার্ক ডান ইজ হোল সিস্টেম অ্যান্ড হিট গেইন বাই এইচটিআর ইফিকেন্টলি heat by itself follows as low to higher temperature, and thus the Clausius statement disobey the Planck statement। তাহলে এখানে ক্ষেত্রে কি হচ্ছে যে এটাও কিন্তু দেখতে পাচ্ছ যে দুটো স্টেটমেন্ট কিন্তু পরস্পরকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে মান্যতা দিতে পারছে না। তাহলে দুটোই অ্যাকচুয়ালি মানে ফেল হয়ে যাচ্ছে। তারপর আমরা কী বলতে পারি যে দুটো স্টেটমেন্টই কিন্তু ইকুইভ্যালেন্স, মানে একটাকে যদি তুমি ঠিক ধরো অন্যটাকে তুমি ভুল হচ্ছে সেরকম করতে পারছো না, মানে অন্যটা ভুল হয়ে যাচ্ছে। বা দুটোকে যদি ঠিক ধরো, একটাকে ঠিক দিলে অন্যটাকে ঠিক করতে পারছো। তার মানে কি বেসিক্যালি দুটো স্টেটমেন্টই ইকুইভ্যালেন্স, ঠিক আছে? একটা ধরে অন্যটাতে আসা যাচ্ছে বা অন্যটা ধরে অন্যটাতে আসা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমাদের আসতে পারে পরীক্ষার সময় যে আমাদের যে সেকেন্ড লদের অফ থার্মোডাইনামিক্স যেটা পড়ছি তার যে দুটো স্টেটমেন্ট আছে, প্লাঙ্ক-কেলভিন স্টেটমেন্ট অ্যান্ড ক্লসিয়াস স্টেটমেন্ট, এই দুটো বেসিক্যালি যে ইকুইভ্যালেন্স বা অথবা এক, তাহলে সেটা তোমরা প্রুভ করো, তাহলে সেটা কিন্তু পরীক্ষার সময় আসতে পারে। তা এইভাবে তোমরা কিন্তু সেই জিনিসটাকে প্রুভ করতে পারবে। এরপরে আমরা খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে চ্যাপ্টারের সেই টপিকটা হচ্ছে কার্নট সাইকেল অথবা ম্যাথামেটিক্যাল ফর্ম অফ টুয়েন্স ল অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের যে ম্যাথামেটিক্স ফর্ম সেইটা, আর সেইটাকে অ্যাকচুয়ালি কার্নট সাইকেল হিসাবে প্রেজেন্ট করা হয়। তাহলে কার্নট সাইকেলও পরীক্ষায় আসতে পারে যে ডিরাইভ দি কার্নট সাইকেল অথবা রাইট ডাউন দি ম্যাথামেটিক্যাল ফর্ম অর ডিরাইভ দি ম্যাথামেটিক্যাল ফর্ম অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে সেইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, এবং এটা অনার্সের স্টুডেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, পাশের স্টুডেন্টের ক্ষেত্রেও দেয়, অনার্সের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। তাহলে সেইটা নিয়ে আজ কিন্তু এই ক্লাসটা এখন একটু আলোচনা করব। দেখো, the Carnot cycle is hypothetical idea and reversible process devised by French engineer Sadi Carnot to demonstrate the maximum convertibility of heat into work। কার্নট বলছে যে কার্নট সাইকেলটা হচ্ছে একটা হাইপোথেসিস কনসেপ্ট, মানে এটা অ্যাকচুয়ালি রিয়েল কেসে নয়, রিভার্সিবল প্রসেস, এবং এটা যে একজন সাদি কার্নট একটা ডেমনস্ট্রেট করেছিলেন। তিনি ফ্রান্সের ইঞ্জিনিয়ার ছিলেন। তা তিনি কী করেছিলেন না, 4টি স্টেপে মানে রিয়াকশনটা করেছিলেন। তিনি একটা সিস্টেম তৈরি করেছিলেন, সেই সিস্টেমটাকে অপারেশন হবে 4টি স্টেপে। তা সেই 4টি স্টেপ অপারেশন করে তিনি একটা ম্যাথামেটিক্যাল ফর্ম তৈরি করেছিলেন, সেটা আমরা দেখব। তার আগে দেখো কী বলেছে, দি ওয়ার্ক ডান ইন এ কার্নট সাইকেল ইজ ম্যাক্সিমাম বিকজ ভেরিয়াস স্টেট ইনভলভ ইন দি রিভার্সিবিলিটি। আমরা এর আগে পড়ে এসেছি রিভার্সিবল প্রসেসে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান হয়, আর কার্নট সাইকেল যেহেতু রিভার্সিবল প্রসেসটা ফলো করছে তার জন্য এখানে ম্যাক্সিমাম ওয়ার্কটা পাওয়া যায়। In ideal Carnot cycle, the work done is carried out on the substance of ideal gas। অর্থাৎ কার্নট সাইকেলে যে সাবস্টেন্সটা ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে বেসিক্যালি আইডিয়াল গ্যাস। In the Carnot cycle, the work done in the substance is brought back to ideal state after undergoing 4 successive operations. Those are as follows। 4খানা স্টেপে তিনি অপারেশন করেছিলেন। তা প্রথম স্টেপ যে তিনি অপারেশন করেছিলেন সেই স্টেপটা ছিল স্টেপ 1, আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন। তাহলে প্রথম যে স্টেপ সেই স্টেপটার নাম হচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন। দেখো তারা আমরা লিখেছি, দি সাইক্লিক cylinder containing 1 mole of ideal gas is kept in the large thermostat at temperature T1 and let the volume of the gas V1. The gas is allowed to expand isothermally and reversibility from volume V1 to V2. The gas absorbs Q1 heat from the reservoir and perform W1 work and since delta U is equal to 0। অর্থাৎ এখানে যে রিভার্সিবল প্রসেসে আইসোথার্মাল কাজ করা আছে, তাহলে সেখানে হিট যে পরিমাণটা Q1, তাহলে Q1 সমান W1 ওয়ার্ক করছে। তাহলে তার সূত্র কি nRT1 ln V2 বাই V1, কারণ আইসোথার্মাল রিভার্সিবলের যে সূত্র nRT ln V2 বাই V1 সে অনুযায়ী করেছেন। এখানে n এর মান 1, তার জন্য RT1 টেম্পারেচারটা T1, ওই জন্য RT1 ln V2 বাই V1। স্টেপ 2, স্টেপ 2তে বলছে যে সিস্টেমটা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপান্ড করার পরে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপান্ড করা হয়। তাহলে স্টেপটা হচ্ছে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। দি সিলিন্ডার ইজ টেকেন আউট দি থার্মোস্ট্যাট অ্যান্ড কেপ্ট ইন দি থার্মালি ইনভলভ ইন ক্লোজার অ্যান্ড ইট ইজ অ্যালাউড টু এক্সপ্যান্ড অ্যাডিয়াবেটিক্যাল অ্যান্ড রিভার্সিবিলিটি ফ্রম V2 ভলিউম টু V3 অ্যান্ড হেন্স কিউ ইজ ইকুয়াল টু 0। অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে ওয়ার্ক ডান W2 মাইনাস CB T2 মাইনাস T1। এটা 2 নম্বর নামকরণ করছে, আগেটা 1 নম্বর নাম করছে। তাহলে এটা দুটো স্টেপ গেল। 3 নম্বর স্টেপটা কী করা হয়, আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন। আগে দুটো স্টেপ এক্সপানশন করা হয়েছে, এবার দুটো স্টেপ কম্প্রেশন করা হবে। তাহলে দেন দিস থার্মোস্ট্যাট ইজ রিমুভড, দি গ্যাস ইজ অ্যালাউড টু কম্প্রেসড আইসোথার্মালি রিভার্সিবল ফ্রম দি V3 টু V4 অ্যান্ড দি গ্যাস অ্যাবজর্ব Q1 হিট ফ্রম দি রিজার্ভার অ্যান্ড ওয়ার্ক W3 ওয়ার্ক
হ্যান্স ডব্লিউ জিরো। তাহলে এখানেও অ্যাকচুয়ালি W3 ওয়ার্ক করছে, আর সরি এখানে Q3 হিট অ্যাবজর্ব করছে, Q3 তাহলে Q3 হিট অ্যাবজর্ব করছে এবং W3 ওয়ার্ক ডান করছে। তাহলে Q3 ইজিক্যাল W3 ইজিক্যাল টু হচ্ছে R T2। এখানে টেম্পারেচারটা T2 হয়ে যাচ্ছে, কারণ অ্যাডিয়াবেটিক রিভার্সিবল যখন এক্সপ্যান্ড করেছিলেন অ্যাডিয়াবেটিকের প্রসেস টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেখানে টেম্পারেচার চেঞ্জ হয়ে T2 হয়েছে, তাহলে T2 হয়েছে, তাহলে R T2 ln V4 V3, ফাইনাল ভলিউম V4 ছিল, তাহলে V4 বাই V3 হয়েছে। এটা 3 নম্বর নামকরণ করছি। 4 নম্বর স্টেপ হচ্ছে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন। তাহলে প্রথম দুটো স্টেপ হচ্ছে এক্সপেনশন, তৃতীয় চতুর্থ নম্বর স্টেপ হচ্ছে কম্প্রেশন করা হয়। This cylinder is removed from the sinks of surrounded by thermal and allowed to compress adiabatically and reversibility from volume V4 to V1, অর্থাৎ ভলিউমটা আমরা V1 থেকে 4 থেকে আবার V1 এর কনভার্ট করে দিচ্ছি, মানে একটা সাইকেলিং হয়ে গেল। হেন্স Q ইজিক্যাল টু 0, W4 ওয়ার্ক ডান ইজিক্যাল টু মাইনাস CB T1 মাইনাস T2, এটাকে 4 নম্বর নামকরণ করছি। তাহলে নেট ওয়ার্ক ডান হচ্ছে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, ভ্যালুগুলো বসিয়েছি। তাহলে বসালে কী হবে, R T1 ln V2 মাইনাস V2 বাই V1 মাইনাস CB T2 মাইনাস T1 প্লাস R T2 ln V4 V3 মাইনাস CB T1 T2। তাহলে এই দেখো মাইনাস CB T2 মাইনাস T1, এটাকে যদি আমরা T1 মাইনাস T2 করি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস আর নিচে শেষে থেকে মাইনাস আছে, প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বেসিক্যালি পড়ে থাকবে R T1 ln V2 বাই V1 প্লাস R T2 ln V4 বাই V3। তাহলে এমন একটা ইকুয়েশনে আমরা পাচ্ছি। এবার দেখো কার্নট সাইকেলের যে আমরা যে পিকচার সেটা আমরা লিখলাম, পিকচারটা দেখো আমরা দেখবো আর কি, পিকচারটা কীভাবে আমরা 4টি স্টেপে করে সাইকেলিং যে সিস্টেমটা কমপ্লিট করেছি সেটা এবার দেখো। দেখো P ভার্সেস V প্লট করেছি, এক্স অ্যাক্সিসে ভলিউম প্লট করেছি আর ওয়াই অ্যাক্সিসে P প্লট করেছি। তাই এখানে দেখো কার্নট সাইকেলের যে পিকচার সেটা আমরা এখানে ড্র করেছি। তা দেখো এ হচ্ছে একটা পয়েন্ট V1, তার যে ভলিউম V1 T1 পয়েন্ট আর কি, টেম্পারেচারটা T1। এবার যে স্টেপ ওয়ানটা কি আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন করেছি। তাহলে আইসোথার্মাল রিভার্সিবল যদি এক্সপানশন করি তাহলে দেখো ভলিউমটা বাড়ছে, তাহলে এ থেকে বিতে আসছি, দেখো টেম্পারেচারটা এমনি প্রেশারটা কমে যাবে, যেহেতু এক্সপান্স করছি তাহলে প্রেশারটা কমে যাবে, ওই জন্য দেখো হচ্ছে নেমে যাচ্ছে, তাহলে সেটা বিতে এলো। তাহলে সেখানে ভলিউমটা V2 হলো, টেম্পারেচার তো আইসোথার্মাল T1ই আছে। তারপর 2 নম্বর স্টেপটা কী ছিল, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। তাহলে অ্যাডিয়াবেটিক করলে টেম্পারেচারটা চেঞ্জ হবে, তাহলে T1 থেকে T2 হয়ে গেছে, ভলিউমও চেঞ্জ হবে, V2 টু V3 হয়েছে, তাহলে সেটা পয়েন্ট C করেছে। সিতে কী করেছে D, সেখানে কি আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন। তাহলে কম্প্রেশন করা মানে কি প্রেশার বাড়বে, তাহলে আবার প্রেশার দেখো বেড়েছে, ভলিউমটা কমেছে, তাহলে V3 টু V4 টেম্পারেচার চেঞ্জ হবে না, কারণ আইসোথার্মাল বলা আছে, তাহলে T2 আছে। D থেকে আবার এতে এসছি 4 নম্বর স্টেপ, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন। তাহলে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল যদি কম্প্রেশন করি তাহলে কী হবে, দেখো টেম্পারেচারটা চেঞ্জ হয়ে দেখো T2 টু T1 হবে, আর ভলিউম V4 থেকে V1 চলে যাচ্ছে। তাহলে এরকম 4টি স্টেপে আমরা যে একটা সিস্টেম কমপ্লিট করেছি, সেই সিস্টেমের যে কার্নট সাইকেল নাম দিচ্ছি। তাহলে আমরা লিখেছি দেখো তার আন্ডারে, তাহলে এটা একটা কার্নট সাইকেলের ডায়াগ্রাম, খুব সুন্দর প্রেজেন্টেশন হয়েছে। তারপরে দেখো আমরা আরও লিখেছি নাও ফ্রম স্টেপস 2, যদি স্টেপস 2 দেখো তাহলে স্টেপস 2টা কি, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। উই গেট সেখানে কি অ্যাডিয়াবেটিক রিভার্সিবলের যদি যে সূত্র সেটা কি আমরা জানি, T V গামা মাইনাস 1 ইজিক্যাল টু কনস্ট্যান্ট হয়, T V গামা মাইনাস 1 ইজিক্যাল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখেছি T1 V2 গামা মাইনাস 1 ইজিক্যাল টু T2 V3 গামা মাইনাস 1, এটাকে 6 নম্বর নামকরণ করছি। এবং স্টেপ 4 থেকে যদি দেখো সিমিলারলি স্টেপ 4টা হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন আর কি, তাহলে T1 V1 গামা মাইনাস 1 ইজিক্যাল টু T2 V4 গামা মাইনাস 1, এটাকে 7 নম্বর নামকরণ করছি। তাহলে এবার দেখো ডিভাইডিং ইকুয়েশন 6/7, 6 নম্বর ইকুয়েশনটাকে 7 নম্বর ইকুয়েশন যদি ভাগ করি তাহলে কী পাবো, V2 বাই V1 গামা মাইনাস 1 ইজিক্যাল টু V3 V4 গামা মাইনাস 1। সো V2 গামা মাইনাস 1 দুটি উঠে যাচ্ছে সে ঘাতের সূত্র অনুযায়ী, তাহলে V2 বাই V1 ইজিক্যাল টু V3 বাই V4, এটাকে 8 নম্বর নামকরণ করছি। তাহলে এই 8 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা নেট ওয়ার্কডানে বসাই তাহলে কী পাবো, তখন হবে ওয়ার্কডানটা হবে W ইজিক্যাল টু হবে R T1 ln V2 বাই V1 প্লাস R T2 ln V4 V3 ফ্রম ইকুয়েশন 5, ঠিক আছে। তাহলে তখন কিন্তু এইটা যদি আমরা V2 বা যে আগে যেটা পেয়েছি এই যে V3 জায়গায় V2 বাই V3 জায়গায় V3 বাই V4 বসাচ্ছি, ঠিক আছে, V4 বাই V3 বসাচ্ছি। তাহলে সেটা বসালে যদি বসাই তাহলে দেখো পরের স্টেপ সেটা হচ্ছে R T1 ln V2 বাই V1 মাইনাস R T2 ln V2 বাই V1, কারণ দেখো এই যে V3 বাই V4 ইজিক্যাল টু হচ্ছে V2 বাই V1, তাহলে ওটা ঘুরিয়ে দিয়েছি, তাহলে ঘুরিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, যে মাইনাস লিখেছি, তাহলে ln V2 বাই V চেয়ে বসিয়ে দিয়েছি, ওটাকে 8 নম্বর ইকুয়েশন যেটা পেয়েছি সেটা বসিয়ে দিয়েছি। তাহলে সেটা সমান যদি আর কমন যায় তাহলে আর T1 মাইনাস T2
ইন্টু আর ln v2 বাই v1, তাহলে এমন একটা সিম্পল ভাবে দাঁড়ালো, ওয়ার্ক ডানটা একটা সিম্পলিফাই হলো। তাহলে দি এফিসিয়েন্সি ইজিক্যাল টু কি W বাই Q1। এফিসিয়েন্সিটা কি, যে টোটাল যে ওয়ার্ক ডান তার ফার্স্ট স্টেপে যে হয়েছে সেটার দিয়ে ভাগ করবো। তাহলে T1 মাইনাস T2 আর ln v2 বাই v1 ডিভাইডেড বাই আর T1 ln v2 বাই v1 সমান পাচ্ছে T1 মাইনাস T2 বাই T1। তাহলে এটাকে 9 নম্বর নামকরণ করছি। তাহলে এই যে এফিসিয়েন্সি এটা যেটা বলছি, তাহলে তার যে ভ্যালু T1 মাইনাস T2 বাই T1, তাহলে এখানে তিনটি কেস আমরা কনসিডার করতে পারি। কেস 1, from the equation 9 the efficiency of the engine depends only the temperature of the source and sinks independent of the source। অর্থাৎ টেম্পারেচারটা দেখো দুটো ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে সোর্স অ্যান্ড সিঙ্ক, ঠিক আছে, সেটা বলেছে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ অল সোর্স। ইন কেস 2, if T2 is 0 then efficiency will be the completed consumed heat into work, which is impossible. Case 3, T1 is equal to T2, এটা is equal to 0, then W is equal to 0। তাহলে এই তিনটে কেস কিন্তু আমরা এখান থেকে ভাবতে পারি, ঠিক আছে। তাহলে এই তিনটি কেস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আরও একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, যদি আমরা ইঞ্জিনের এফিসিয়েন্সিটা ইনক্রিজ করতে যাই তাহলে কী করবো। তাহলে কি যে ফর ইনক্রিজ অফ এফিসিয়েন্সি অফ দি ইঞ্জিন, তাহলে দুইভাবে কিন্তু একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি ইনক্রিজ করা যায়। পয়েন্ট 1 হচ্ছে টেম্পারেচার অফ দি সোর্স ইজ ইনক্রিজেস। দেখো এফিসিয়েন্সি ইজিক্যাল টু আচ্ছা T1 মাইনাস T2 বাই T1। T1টা হচ্ছে সোর্সের টেম্পারেচার, T2 হচ্ছে সিঙ্কের টেম্পারেচার। তাহলে T1টা যদি বাড়ায় তাহলে কী হবে, এফিসিয়েন্সি বাড়বে, কিন্তু সেটা সেইভাবে বাড়বে না। কিন্তু 2 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, টেম্পারেচার অফ দ্য সিঙ্ক ইজ ডিক্রিজ বাই ডিটি। অর্থাৎ সিঙ্কের টেম্পারেচার যদি আমি কমিয়ে দিই তাহলে কিন্তু এফিসিয়েন্সিটা অনেকটা বেড়ে যাবে। এবং এটা হচ্ছে ইনক্রিজিং এফিসিয়েন্সি করার দুটো উপায়। এবং কার্নট যে থিওরেম, তার দুটো থিওরেম আছে। তার দুটো থিওরেমটা কি, এই দুটো থিওরেম কিন্তু ইকুইভ্যালেন্সি, এটাও কিন্তু পরীক্ষার সময় আসে, সেটা আমরা এই ক্লাসে আলোচনা করিনি, অন্য ক্লাসে আলোচনা করেছি। তার থিওরেম দুটো এখানে বলে দিয়েছি, যে ওয়ার্কিং বিটুইন সেম সোর্স অ্যান্ড সিঙ্কস নো হিট চেঞ্জ ক্যান বি এফিসিয়েন্সি কার্নট ইঞ্জিন। অর্থাৎ দুটো সিঙ্ক আর সোর্সের মধ্যে যদি টেম্পারেচার সেম হয় তাহলে কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি থাকবে না, অর্থাৎ কার্নট ইঞ্জিন কাজ করবে না। 2 নম্বর হচ্ছে এফিসিয়েন্সি অফ অল রিভার্সিবল হিট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন সেম সোর্স অ্যান্ড সিঙ্ক আর সেম। যদি বিভিন্ন তুমি রিভার্সিবল ইঞ্জিন নাও, যদি টেম্পারেচার আর সোর্স সিঙ্ক একই থাকে তাহলে তাদের এফিসিয়েন্সিটা একই হবে। তাহলে এই দুটো কিন্তু কার্নট থিওরেম আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার সময় দেখবে বারবার আসে, জেনে আসে, যদি দেখো তাহলে বুঝতে পারি পরীক্ষার সময় খুব অনেকবার এসছে। তাহলে আমাদের এই ক্লাসে কিন্তু আমরা টোটাল জিনিসটা ডিসকাশন করলাম, সেকেন্ড ল স্টেটমেন্ট থেকে শুরু করে, এবং যে বিভিন্ন কেস আছে তাদের থেকে শুরু কার্নট সাইকেল এবং এদের এফিসিয়েন্সি, টোটালটাই কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করলাম। তোরা ঘরে বসে প্র্যাকটিস করো, অসুবিধা হলে 8250173629 নম্বরে ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। আদারওয়াইজ ঘরে বসে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না।